যে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওটার মধ্যে অনেকগুলো বিষয়কে নিয়ে বলবো। বেসিক্যালি কনসেন্ট্রেট রেখেছি রেলওয়ে সেক্টর তিনটে স্টককে নিয়ে বলবো। অনেকে আমাকে কমেন্ট করেছিল, মেল করেছে যে কি করা উচিত এই সিচুয়েশনে, এই স্টকগুলো কিন্তু ক্রমাগত পড়ে চলেছে, তাহলে এখন কি আমি কিনতে পারি এতে নাকি এক্সিট করে যাব, প্রচুর প্রশ্ন ছিল। তো তার জন্য রেলওয়ে সেক্টর তিনটে স্টককে বেছে নিয়েছি যেগুলো এই সিচুয়েশনে কি করা উচিত মনে করার জন্য। এছাড়াও তোমাদের অজস্র কমেন্ট রয়েছে, তোমাদের অজস্র বিষয় রয়েছে যেগুলো জানার জন্য, তার মধ্যে কিছু কিছুকে যেগুলো কমেন্টের মাধ্যমে বলা সম্ভব হয়নি, তো সেইগুলোকে এখন এই ভিডিওর মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব। তো আসার আগে আমি সৌম্য, সবাইকে স্বাগত জানাচ্ছি বেস্ট ইনভেস্টরের পক্ষ থেকে। তোমরা যারা নতুন রয়েছো সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করো। বেল আইকনটা প্রেস না করলে ইনফরমেশনগুলো কিন্তু যাবে না। আর দ্বিতীয়ত ব্যাপার সেটা হচ্ছে যারা পুরনো যারা রয়েছে তাদের অজস্র লাইক কমেন্ট শেয়ার মুগ্ধ করে আমাকে, প্রচুর তাদের ধন্যবাদ প্রত্যেককে। ইনফ্যাক্ট তাদের উৎসাহে কিন্তু আমার চলা, আমার পুরনো যারা রয়েছে নতুন যারা রয়েছে তারা সব প্রচুরভাবে আমাকে মোটিভেট করছো। তো সেই কারণে আমার প্রতিদিনই ভিডিওটা নিয়ে আসার চেষ্টা। আমি যে সেক্টরটা নিয়ে কথা বলবো আজকে সেটা হচ্ছে রেলওয়ে সেক্টর। রেলওয়ে সেক্টরে কিন্তু দারুণ ইম্প্রুভমেন্ট হতে চলেছে। আজ বলে না, বহুদিন ধরে আমি কিন্তু ভিডিও বানিয়ে চলেছি। সে সময় যা তোমরা দেখবে আমার প্লে লিস্টে, সেখানে কী দামে ছিল আজকে কী দামে চলে এসছে, এবং তখনই আমি সব বলেছিলাম যে এইভাবে ইম্প্রুভমেন্টগুলো হবে। যেরকম আমি এরপরে ইন্টারিম বাজেটের সময়তেও বলেছিলাম, তার আগে যে সামিটটা হয়ে গেছিলো সেখানে আমরা কথা বলেছিলাম, যেখানে রেলওয়ে করিডরকে নিয়ে কথা হচ্ছে, সেখানেও কিন্তু বলেছিলাম রেলওয়ে সেক্টর আগামী দিনে দারুণ জায়গা আসছে এবং সরকার এটাকে করছে, এবং করার পেছনে অনেক কারণ। প্রথম হচ্ছে দেশের ইকোনমিকে উন্নতি করতে গেলে লজিস্টিককে তোমাকে পাওয়ারফুল করতে হবে। এবার লজিস্টিক বলতে গেলে তোমাকে যদি সড়ক পরিবহন ব্যবস্থা দেখি, তার তুলনায় রেলওয়ে পরিবহন ব্যবস্থা কিন্তু খরচ কম, মানে কম খরচে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে যাওয়া। এবারে কি কাজ করছে সরকার হচ্ছে রেল লাইন তৈরি করা, রেল লাইনগুলোকে এস্টাবলিশ করা, বেশ কিছু ব্রিজ তৈরি করা, কনস্ট্রাকশনের উপরে কাজগুলো করা, সেইগুলোর উপরে কিছু কাজকর্মগুলো করার। তো এই সব কাজগুলো করে সরকার বিশেষভাবে চেষ্টা রাখছে যাতে দূর দূরান্ত গ্রামাঞ্চলে যে সমস্ত মানুষ রয়েছে, যার সমস্ত কনজিউমার রয়েছে, ভোক্তা রয়েছে, তারা যেন আমাদের শহর অঞ্চল বা অন্যান্য অঞ্চলে যেসব প্রোডাকশনগুলো সেগুলো যেন পায়। অপরপক্ষে গ্রামাঞ্চলে যে সমস্ত প্রোডাকশনগুলো হচ্ছে সেইগুলো যেন শহর অঞ্চলের লোকও পায়। ফলে দামও যেরকম কম হবে সেরকমভাবে কিন্তু দেশের ইকোনমিটা আরও গ্রোথ হতে থাকবে। সেই কারণের জন্য কিন্তু এবছরের বাজেটে দেখলাম 2,62,200 কোটি টাকা মতো কিন্তু ওরা বাজেটে বরাদ্দ করেছে, এবং এছাড়া যেটা হয়েছে তারা ঢেলে সাজাচ্ছে। তো এর কথা নিয়ে হিমাচল প্রদেশের বুস্টিং করার জন্য 3,694 কোটি টাকা কিন্তু ইনভেস্ট করেছে রেলওয়ে সেক্টর বুস্ট করার জন্য। এছাড়া আমরা জম্মু কাশ্মীর যেটা আমি দেখলাম, উত্তরাখণ্ডে 5,131 কোটি, ইউপির ক্ষেত্রে দেখলাম প্রায় 19,848 কোটি, হিমাচল প্রদেশে 2,698 কোটি, তারপরে দিল্লির ক্ষেত্রে বেশ কিছু, তারপরে হচ্ছে রাজস্থানে 9,959 কোটি, এবং নর্থ ইস্টের জন্য 10,379 কোটি, শুধু উড়িষ্যার জন্য 10,586 কোটি অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট হয়েছে। এবং এই কাজগুলো করার ফলে রেলওয়ে সেক্টর আরও বহুগুণ বেড়েছে। এই যে বিরাট বড় একটা যজ্ঞ চলেছে, এর নিয়ে কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম, সেখানে বলেছিলাম যে কবচের কথা নিয়ে, রেলওয়ে কবচ, সেখানে বেশ কিছু স্টককে নিয়ে আলোচনা করেছিলাম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ফুড হাইজিনের ক্ষেত্রে কীভাবে আনা যায়, এবং আইআরসিটিসি কীভাবে ইমপ্রুভ করা যায়, কি করে আরও বেটার হওয়া যায় সেই চিন্তা ভাবনা, কি করে দূর দূর অঞ্চলে যে সমস্ত প্রোডাকশনগুলো সেগুলোকে কাছাকাছি আনা যায়, যে করিডর মানে স্পেশাল একটা লাইন ব্যবস্থা করা, যার মাধ্যমে যেখানে প্রোডাকশন হচ্ছে আর যেখানে ডিস্ট্রিবিউশন হচ্ছে তাদের মধ্যে যেন যোগাযোগটা ভালো হয়। যেরকম কেমিক্যাল, মিনারেল এবং যেটাকে সিমেন্ট, এই তিনটে সেক্টরকে নিয়ে একটা করিডর তৈরি হচ্ছে। সিমেন্ট যেসব অঞ্চলে তৈরি হচ্ছে সেখান থেকে সেই রেল পরিবহনের মাধ্যমে যে সমস্ত অঞ্চলে কনজিউমার থাকে সেখানে নিয়ে আসা। সেমভাবে মিনারেলের ক্ষেত্রে হচ্ছে, কেমিক্যালের ক্ষেত্রে এ নিয়ে একটা করিডর তৈরি হয়ে গেল। সেকেন্ড একটা করিডর হচ্ছে সেটা যে পোর্ট কানেক্টিভিটি, দেশের যেখানে যত পোর্ট রয়েছে সমস্ত পোর্টগুলোকে তোমরা জানোই কিভাবে ইমপ্রুভমেন্ট করা হয়েছে। রিসেন্টলি মাজাগাঁও ডক বলো, আদার যে সমস্ত পোর্টগুলো, সমস্ত পোর্টগুলোকে তৈরি করা হচ্ছে, সেখানে কিভাবে সেই অঞ্চল থেকে যে সমস্ত আমদানি হয়ে যেগুলো যাবে বা রপ্তানি যেগুলো হবে সেইগুলো কাজগুলো করার জন্য সেখান থেকে যাতে ট্রেন পরিবহন মাধ্যমে জিনিসগুলো সারা দেশে ছড়ানো যায়, বা দেশ থেকে প্রোডাক্টেড সমস্ত বস্তুগুলো যাতে নিয়ে এসে পোর্টের মাধ্যমে নিয়ে যাওয়া যায়, তার জন্য পোর্ট কানেক্টিভিটি তৈরি করছে। এছাড়া তৃতীয়ত কিছু রয়েছে, সেখানে হচ্ছে হাই ডেন্সিটি এরিয়া, যেখানে প্রচুর রেল লাইন রয়েছে, সেখানে লাইন আরও বাড়ানো হচ্ছে। ফলে এইসব মিলিয়ে মিশিয়ে একটা বিরাট ব্যাপার, গতি শক্তি যাকে বলা হয়, পিএম গতি
শক্তি মিশন, সেই শক্তি মিশনকে আনা হয়েছে, বেশ কিছু ট্রেনকে, বুলেট ট্রেন এবং স্পেশালাইজ ট্রেন আনা হয়েছে, লজিস্টিক কস্টটাকে কমানোর চেষ্টা করছে, মানে এই সব মিলিয়ে একটা বিরাট কাণ্ড করছে। তো এখন যে কথাটা বলার সেটা হচ্ছে যে বিরাট ব্যাপার তো হচ্ছে, এবং সেই দিন সময় থেকে বহু ইনভেস্টর এবং ট্রেডার এখানে ইনভেস্ট করে রেখেছে, এবং তারা আজকের দিনে দাঁড়িয়ে কি করছে, তারা কন্টিনিউ সেল করে চলেছে। তো সেলগুলো যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি তো একটা টেনশন জায়গা তৈরি হয়ে যায়, এবং তার ফলে দেখা যাচ্ছে যে মার্কেটে পড়তে থাকতে শুরু করে দিয়েছে। ফলে যারা রিসেন্ট ইনভেস্ট করেছো তাদের টেনশন, যারা পুরনো ইনভেস্ট 1000%, 1500% পাচ্ছ তার রিটার্ন, তাদের চিন্তা নেই, এমন অনেকেই রয়েছে। ইনফ্যাক্ট আমার কথা আমি বলতে পারি, আরভিএনএল আমি যখন নিয়েছিলাম তখন এই সমস্ত চিন্তা ভাবনা হয়নি। আরভিএনএলকে আমি নিয়েছিলাম এই কারণে যে একটা রেলওয়ে সেক্টরের একটা সেরা স্টক, যেগুলো ভালো রয়েছে, ভবিষ্যৎ ভালো করবে। তো সেই সময় নেওয়া যে দামে নিয়েছে, আজকে প্রায় 1500% ওপর আমাকে দিয়ে দিচ্ছে, 2000%-এর কাছাকাছি। তো এখন কি হয়েছে, যারা রিসেন্ট নিয়েছো, ধরো মনে করো না এখন যারা নিয়েছো 150%, 100% রিটার্ন রয়েছে 1-1.5 বছরে, বা 6 মাসে নিয়েছো, 3 মাসে নিয়েছো যারা, তারা কি করেছে, তারা সেই সিচুয়েশনে কিন্তু লসে চলে গেছে, তারা একটা প্যানিক তৈরি করে ফেলেছে। এই কারণের জন্য কিন্তু আজকের ভিডিওতে বলা 3টে স্টক কিনে। অনেকে প্রশ্ন করেছিলে, সেই সুবাদে বলি যে স্টকটার কথা নেই, সেটা হচ্ছে টেক্সম্যাকো। টেক্সম্যাকো এই কোম্পানিটা বেসিক্যালি কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারের উপর কাজকর্ম করে, এবং এর যে গত আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে 5 বছর রিটার্ন দিয়ে 490%, এবং 1 বছর যারা ইনভেস্টেড তারা 157%, 157%, এবং অথচ 5 দিনের দেখতে পেয়েছি প্রায় 7% ডাউন হয়ে গেছে প্রতিদিন। আজকেও দেখছি আমরা, মানে 2% ডাউন হয়ে গেছে, মানে কনস্ট্যান্টলি কিন্তু ডাউন হয়ে যাচ্ছে, এবং একটা প্যানিক সৃষ্টি করছে। কোম্পানিটা কিসের উপর কাজ করে তারা একটু যদি জেনে নেই সেটা, তাহলে এটা বুঝতে পারবো। এটা ইঞ্জিনিয়ারিং ইনফ্রাস্ট্রাকচার স্টক বলা যেতে পারে। এর মধ্যে যে কাজগুলো তারা করছে, ম্যানুফ্যাকচার করছে, রোলিং স্টকস রয়েছে কাজ, হাইড্রো মেকানিক্যাল ইকুইপমেন্টস তৈরি করা, আর স্টিল কাস্টিংয়ের কাজ করে। তো এই হচ্ছে মেন বিজনেস এদের। এবারে রেলওয়ে সেক্টরের ক্ষেত্রে রেলওয়ে যেসব ওয়াগনগুলো তৈরি করা এবং সেসব ওয়াগন রিলেটেড কাজগুলো করা, তাদের মধ্যে যে সমস্ত ঝালাইয়ের কাজগুলো করা, যে সমস্ত মেকানিক্যাল ইকুইপমেন্টসগুলো কিছু রয়েছে, ইঞ্জিনিয়ারিং কিছু প্রোডাক্টস রয়েছে, সেই সমস্তগুলো কিন্তু এরা তৈরি করছে। কোম্পানিটা কিন্তু খারাপ কোম্পানি নয়, বা এমন কোম্পানি নয় যে আগামী দিনে উঠে যাবে কোম্পানি, এরকম ব্যাপার নয়। কোম্পানিটায় কি সিচুয়েশন সেটা একটু ফান্ডামেন্টালটা এবার একটু দেখে নেব। ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট এবং কনস্ট্রাকশন, তার উপরে কিন্তু কাজকর্ম করে কোম্পানিটা। যদি দেখো দারুণ রিটার্ন দিয়েছে 5 বছরে, এবং এরা ইনস্ট্রাকশনের কাজকর্ম করে, ব্রিজ তৈরি করে দেয়, এবং এর মার্কেট ক্যাপিটালাইজেশন স্মল ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ কোম্পানি, 10,400 কোটি এর মার্কেট ক্যাপিটালাইজেশন রয়েছে, এবং কোম্পানিটা কিন্তু ইমপ্রুভ করছে। এই সিচুয়েশনে ভেরি ভেরি ওভার ভ্যালুড, মানে আজকে তুমি যদি কারেন্ট মার্কেট প্রাইসে হিসেব করো, ইন্ট্রিনসিক ভ্যালুর সঙ্গে যদি তুলনা করার চেষ্টা করো, আজকে দাম দাঁড়িয়ে আছে 260-62-র কাছাকাছি, সেখানে 44 হচ্ছে ইন্ট্রিনসিক ভ্যালু। মানে বুঝতে পারছো কত গুণ ওভারভ্যালুড হয়ে গেছে। মানে তুমি মোটামুটি ধরো না 5 গুণ 6 গুণ মতো, 6 টাইমসে ওভারভ্যালুড। এবং পি দিক থেকে দেখতে গেল এর পি কিন্তু 92.9% রয়েছে, মানে হিউজ। মানে তোমাকে পি কথাটার অর্থ হচ্ছে তুমি 1 টাকার বদলে 92 টাকা তুমি দিচ্ছ এই স্টকটা কেনার জন্য। মানে বুঝতে পারছো কতখানি বেশি, ইন্ডাস্ট্রির তুলনাতেও বেশি হচ্ছে। মানে পি কি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন ইকুইটি কি, মেম্বারশিপ দেখতে পারো। সেখানে আমি বলার চেষ্টা করেছি, এখানে সময় কম, ডিটেলসে প্রতিবার বলা সম্ভব নয়। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 11.4, রিটার্ন অন ইকুইটি রয়েছে 8.88। এই মুহূর্তে এগুলো কিন্তু খুব বেশি নেই। অর্থাৎ কোম্পানিটাকে অনেকে যারা ইনভেস্টর রয়েছে তারা কিন্তু এই যে সময়টা বেড়েছে, বা এই যে ইমপ্রুভমেন্টগুলো গভর্নমেন্ট থেকে অর্ডার পাওয়ার জন্য, মানে গভর্নমেন্ট কনস্ট্যান্ট অর্ডার দিয়ে যাচ্ছে, অমুক করো তমুক করো, এটা বানাও ওটা বানাও, এই জিনিসগুলো তৈরি করো, এই জিনিসগুলোকে অ্যাডিশন করো, এইগুলোকে ঝালাইগুলো কাজগুলো, এই রোলিং স্টকগুলোকে আমাকে দাও। তো এই সব কারণের জন্য যতটা না প্রোডাকশন হচ্ছে তার থেকে বেশি হচ্ছে লোকে কিনে গেছে। তো এত কিনে গেছে পরিমাণে যে তারা এত আশাটাই করছে যে এইটা কিন্তু পড়ার একটা জায়গা তৈরি হচ্ছে। এইবার প্রশ্ন আসছে, বিক্রি করে দেবো, হোল্ড করব, নাকি নতুন কিনবো? আমি প্রথম কথা নতুন কেনার একদম কথা বলবো না। দ্বিতীয়ত হচ্ছে হোল্ড করার কথা বলবো, আর সেল করার কথা কেন বলবো না, কারণ হচ্ছে এর কিন্তু প্রমিসিং, মানে রেলের সেক্টর আগামী দিনে ভালো করবেই, এটার মধ্যে কোনো দ্বিমত নেই। তার কারণ তোমরা নিজেরাই বুঝতে পারছো কতখানি ইমপ্রুভমেন্ট হয়েছে এবং আগামী দিনে কতটা হতে চলেছে। তো যেখানে এত ইমপ্রুভমেন্ট যদি হয়, তাহলে আজকে মানে এরকম হতে পারে তোমার 6 মাস কি 1 বছর তোমার যা ভ্যালু দাঁড়িয়ে তার থেকে কিন্তু কারেকশন হয়ে গেল, 1 বছর টাকাটা তোমার আটকে গেল। কিন্তু তুমি যদি এটা রেখে দাও,
আলটিমেটলি মানে আমি আমার কথা নিয়ে বলছি, আমি যখন আরভিএন ইনভেস্ট করেছিলাম তখন কিন্তু এসব চিন্তা ভাবনা করে করিনি। আমি যখন আইআরএফ ইনভেস্ট করেছিলাম সেই তখন এই চিন্তা ভাবনা করে করিনি যে আগামী দিনে রেলওয়ে সেক্টর বিরাট বুম, তখনও রেলওয়ে সেক্টর হিসেবে রয়েছে, সেখানে বিরাট কিছু নয়, নর্মাল। কিন্তু তার মানে কিন্তু কোম্পানি খারাপ হয়নি। মানে এই চিন্তা ভাবনা যদি করো যে টেক্সম্যাকো আগামী দিনে উঠে যাবে, তাহলে প্রচুর ভুল কাজ করবে। কিন্তু এটাও ঠিক নয় যে এরপরেও আগামী দিনে আগামী 5 বছর 500% কি 1000% রিটার্ন আবার দিয়ে দেবে তোমাকে, এটাও কিন্তু তুমি এক্সপেক্ট করবে না। মানে তোমাকে একটা লং রানের ভিশন যদি তোমার থাকে তাহলে তুমি এটাতে থেকে যাও। আর যদি তুমি মনে করো আমি দুদিনের জন্য নিচ্ছি, আমার প্রফিট যাওয়া হয়ে গেছে, আমার 100% টার্গেট, আমি 100% বেশি হয়ে গেছে, তাহলে তুমি তো নিশ্চিন্তে নির্ভাবনায় এক্সিট করে যেতে পারো, তাতে কোনো আপত্তি নেই। আমি আমার কথা নিয়ে বলবো, আমি কিন্তু এক্সিট করছি না, এটা আমার কথা। আমি চলে আসবো সেকেন্ড স্টকটার দিকে। এই স্টকটা ইন্টারেস্টিং। আমাদের কনসেন্ট্রেশন বেসিক্যালি যে সমস্ত ওয়াগন তৈরি করে সেইগুলো দিয়ে কনসেন্ট্রেশন করেছি, বা হার্ড ইঞ্জিনিয়ারিং লেভেলে কাজ করছে রেলে, সেটা নিয়ে। আমি সেকেন্ড যে কথাটা বলবো, জুপিটার ওয়াগন, একে নিয়ে কিন্তু অনেকে আমাকে কমেন্ট করেছে, অনেক। তো তাদের উত্তরে যদি একটু বলিনি, কোম্পানিটা 5 বছর রিটার্ন দিয়েছে 1000%-এর বেশি, 1000%। মানে 5 বছরে আমরা যেসব স্টকে ইনভেস্ট করি আমাদের ডবল করে দেয়, এইটুকু নিশ্চিন্ত। মোটামুটি ব্যাংকের এফডির থেকে বেশি একটা টাকাকে ডবল করে দিয়েছে, কিন্তু আমাকে সেটা এখানে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। মানে আমি যা ইনভেস্ট করি তার 10 গুণ বাড়িয়ে দিয়েছে 5 বছরে। তো এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার, 1 বছরে 200 গুণ করে দিয়েছে। তো এইটা একটা ব্যাপার। সুতরাং এরপরে যে ব্যাপারটা আছে, 1 মাসে আমাকে 12% নেগেটিভ দিচ্ছে, ব্যাপারটা কিন্তু আমি কিছুই মনে করবো না, কারণ এটা খুব স্বাভাবিক। কোম্পানিটা কি কাজ করে, মানে বিজনেসটা দেখি এবারে। বিজনেস ব্যাপার হচ্ছে এরা মেটাল ফেব্রিকেশনে কাজকর্ম করে, এরা ম্যানুফ্যাকচার করছে মেটাল ফেব্রিকেশন। রেলওয়ে ফ্রেট যে ওয়াগনগুলো আছে, সেই সব ফ্রেট ওয়াগনগুলো এরা তৈরি করে। এছাড়া কি করে, রেলওয়ে যে কম্পোনেন্টগুলো, পার্টস রয়েছে, হুইলস রয়েছে, চাকা রয়েছে, ভিতরকার কম্পোনেন্ট পার্টগুলো রয়েছে, প্রিসিয়াস ইনস্ট্রুমেন্টস যেগুলো সেগুলো রয়েছে, ইঞ্জিনিয়ারিং লেভেলে যে ইনস্ট্রুমেন্ট রয়েছে মোটরের মধ্যে, সেগুলো তৈরি করে। মানে একটা ওয়াগন রিলেটেড টোটালটা, মানে যেটাকে বলা হয় পার্টস, ইনক্লুডিং নাটস, ইনক্লুডিং প্রিসিয়াস ইনস্ট্রুমেন্টস, ইনক্লুডিং যে সমস্ত টোটাল ওয়াগনের ভিতরে সমস্ত কিছু ডিজাইনিং ফেব্রিকেশনগুলো, সেগুলো সব মানে সব মিলিয়ে মিশিয়ে একটা পুরোপুরি রেলওয়ে সেক্টরের কনসেপ্ট কোম্পানি। মার্কেট ক্যাপ কত? 28,000 কোটি হচ্ছে, এই 25,000 কোটি মোটামুটি মার্কেট ক্যাপ। মানে এটাকে আমি বলবো লার্জ ক্যাপ কোম্পানি, এবং এর কারেন্ট মার্কেট প্রাইস 600। কিন্তু তুমি তো ইন্ট্রিনসিক ভ্যালুটা জানা দরকার, মানে কতখানি বেশি রয়েছে অরিজিনাল রিয়েল ভ্যালু থেকে। 270 মোটামুটি ইন্ট্রিনসিক ভ্যালু রয়েছে। তো 270 থেকে 600, প্রায় 3 গুণের কাছাকাছি কিন্তু ভ্যালুয়েশন বেড়ে গেছে। পি রয়েছে 71, আর আমাদের ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 47। মানে বুঝতে পারছো, প্রায় ডবলেরও কাছে চলে গেছে। মানে পির দিকে দেখলেও কিন্তু অনেকটা বেশি। তো এই সিচুয়েশনে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড খুব ভালো, 31.7, এবং রিটার্ন অন ইকুইটি 27.4 রয়েছে। এবং প্রোমোটার যদি দেখি, প্রোমোটারের সংখ্যা কিন্তু 68% প্রোমোটার রয়েছে। মানে কোম্পানি ভালো। অথচ তুমি যদি একটু এর ফান্ডামেন্টাল দিকে দেখো, যে এর সেলস গ্রোথ, তুমি দেখবে লাস্ট কোয়ার্টারে কিন্তু সেলস অনেকটা লস হয়ে গেছে। মানে গত কোয়ার্টারে যেখানে ছিল 1113 কোটি, সেখান থেকে 800 কোটি 890 কোটি এই দিকে চলে এসছে, মানে অনেকটা ডাউন হয়ে গেছে। এবার নেট প্রফিট যেটা তোমার 104 কোটি ছিল, সেটা কিন্তু কমে গিয়ে প্রায় 89 কোটিতে চলে এসছে। মানে সেলসও কমলো, প্রফিট কমে গেল। এইবারে এই সিচুয়েশনে যে কোম্পানির ক্ষেত্রে বলা যেতে পারে যেটা, সেটা হচ্ছে যে তোমাকে হোল্ড করতে হবে। এই সিচুয়েশনে তোমাকে হোল্ড করা ছাড়া কোনো উপায় নেই। 2% প্রমোটার কিন্তু অলরেডি বেচে দিয়েছে। লাস্ট কোয়ার্টার আমরা দেখলাম 70 ছিল, 71.12, 68.11 হয়ে গেছে। আবার পজিটিভ খবরও রয়েছে, এফআইআইও কিনেছে, ডিআইআইও কিনেছে লাস্ট কোয়ার্টারে। মানে যত পার্সেন্ট 2% যেটা বেঁচেছিল প্রোমোটার, সেটা কিন্তু এফআইআই ডিআই দুজনে মিলে কিনে নিয়েছে। তো আমি এই ক্ষেত্রে বলবো একটা কারেকশনের জন্য অপেক্ষা করতে হবে তোমাকে। কারেকশন মানে এক্স্যাক্ট ভ্যালুয়েশন বলা মুশকিল, কেন এতটা ওভার ভ্যালুড হয়ে গেছে সেই জায়গাটাকে, যেটা তুমি এক্স্যাক্ট ভ্যালুয়েশন যদি বলা যায় তো প্রচুর ডাউন হয়। মানে অ্যাপ্রক্সিমেট এখন কারেন্ট মার্কেট প্রাইস 600-র কাছাকাছি রয়ে গেছে, সেখানে 500-র কাছে আসা। এবার 500-তে আসাটা মানে প্র্যাকটিক্যালি দেখতে গেলে সেটা কিন্তু অসম্ভব, কারণ যেই 600 থেকে নেবে ওটা মোটামুটি 530-40-এর কাছে চলে, তখনই দেখবে বাইং শুরু হয়ে যাবে। ফলে
এই ব্যাপারটাকে না এতটাই এই মার্কেটটা, এই রেলওয়ে সেক্টরটা এমনই বুম সেক্টর, এমনই ফিউচার এক্সপেক্ট করছে ইনভেস্টার, প্রমোটার, সঙ্গে সঙ্গে ট্রেডার, তারা কিছুতে নামতে দিচ্ছে না। মানে মোটামুটি রেঞ্জ হচ্ছে 500 বা তার কাছে, কিন্তু 530-এই আসবে কিনা সন্দেহ হচ্ছে, তার আগেই আবার ওঠা যাওয়া শুরু হয়ে যায়। ফলে কারেকশন যদি তুমি বলো তাহলে আমি বলবো অন্তত মোটামুটি 70 পয়েন্ট, 65% পয়েন্ট মোটামুটি, মানে 530 বা এরকম হয়তো কারেকশন আসতে পারে। এক্স্যাক্ট এগুলো বলা খুব মুশকিল, প্রায় অসম্ভব, কারণ এই সেক্টরটার এত বুম, এত ডিমান্ড। মানে তুমি মনে করো জুপিটার ওয়াগন তুমি নিয়ে বসে আছো, তুমি নিশ্চয়ই এক্সপেক্ট করেছো এই কোম্পানিটা তোমাকে অনেক ভালো রিটার্ন দেবে। তুমি যখন দেখতে পাচ্ছ আরে কোম্পানিটা 12% আমার ডাউন করে দিল, 15% ডাউন করে দিল, তার মানে কোম্পানিটা কি হবে, টেনশনে পড়ে যাবে। আবার অপরপক্ষে এমন কিছু আছে তারা ওয়েট করছে, একটু পড়লে ওরা কিন্তু আবার ইনভেস্ট করবে, কারণ তারা জানে যে এই সেক্টরটা আগামী দিনে ভালো করবে। তার মানে একটা কথা সহজভাবে বলা যায় যেটা বন্ধুরা, এখন এই মুহূর্তে জুপিটার ওয়াগনকে বাই করা সিচুয়েশন নয়, ওয়েট করতে হবে কারেকশনের জন্য, কারণ কারেকশন হবেই। সেকেন্ড ওয়ান হচ্ছে যে ওভার ভ্যালু প্রচুর রয়েছে, সেকেন্ড ওয়ান হচ্ছে সেল করার জায়গা নয়, আর তৃতীয়ত যদি কেনার কথা হয় তাহলে আমাদেরকে কিন্তু অপেক্ষা করতে হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত অ্যাজ পার টেকনিক্যাল চার্ট এখানে অনেকটা ডাউন হওয়ার কথা রয়েছে, প্রচুর ডাউন হওয়ার কথা রয়েছে। তো আমি সেই টেকনিক্যাল চার্টে সাপোর্টে যাচ্ছি না, এই কারণ সাপোর্টের জায়গা আসার আগেই কিন্তু আবার বাইং শুরু হয়ে যাবে, সুতরাং ওইখানে আমি কিন্তু বলছি না। তো এখন এই মুহূর্তে এইটাই বক্তব্য। আমি এবার আসবো তৃতীয় স্টকটার দিকে। তৃতীয় স্টকটা খুব ইন্টারেস্টিং, এই স্টকটা নিয়ে কথা বলবো, আর তোমাদের কিছু মতামত রয়েছে, তোমাদের বেশ কিছু কোয়ারি রয়েছে, সেগুলোকেও নিয়ে কিন্তু তারপরে আলোচনা করবো। স্টকটার কথাই বলে নিই। তৃতীয় যে স্টকটা রয়েছে 5 বছরের 233% রিটার্ন দিয়েছে, 5 বছর হয়নি তার আগে থেকেই, 1 বছরে 139% রিটার্ন দিয়েছে, 6 মাসের মধ্যে 50% রিটার্ন দিয়ে দিয়েছে, অথচ গত 1 মাসে দেখছি 13% মতো ডাউন। তার মানে যারা অনেক আগে থেকে ইনভেস্টেড রয়েছে তাদের কোনো প্রবলেম নেই, তারা নিশ্চিন্তে ভালো প্রফিটে এখনও রয়েছে বলে এক্সপেক্ট করছি। যারা রিসেন্ট 1 বছর আগেও ইনভেস্ট করেছো তারাও কিন্তু 100%-এর উপর রিটার্নে রয়েছে, পজিটিভ রিটার্ন। কিন্তু রিসেন্ট যারা ইনভেস্ট হয়েছে, যারা দেখেছো বা হঠাৎ মনে হচ্ছে কেনা দরকার বা ভ্যালুয়েশনটা লক্ষ্য করোনি বা এই সিচুয়েশন, তারা কিন্তু কিনেছো এবং কিনে এখন লসে রয়েছে। কোম্পানির নাম হচ্ছে টিটাগড় রেল সিস্টেম। টিটাগড় রেল সিস্টেমটা কিন্তু দুর্দান্ত কোম্পানি, বহুবার বলেছি এই কোম্পানিটাকে নিয়ে, মানে এটা কিং কোম্পানি বলা যেতে পারে রেলওয়ে সেক্টরে। যদি ওয়াগন রিলেটেড, ওয়াগন ম্যানুফ্যাকচারিং ডিটেলসে, কামরা তৈরি করা, কামরা রিলেটেড সমস্ত কিছু, নতুন ডিজাইন যে সমস্ত বুলেট ট্রেনগুলো আসছে, বন্দে ভারত যে ট্রেনগুলো, মেট্রো যে কোচগুলো তৈরি হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু এই কোম্পানিটা করছে এবং এদের অর্ডার বুক আনবিলিভেবল। আমি দুটো ছোট জিনিস দিয়ে বলার চেষ্টা করছি। প্রথম হচ্ছে মার্কেট ক্যাপ, এর মার্কেট ক্যাপ হচ্ছে 21,000 কোটি, 21,000 crores, অর্থাৎ এটা একটা মিড ক্যাপ লেভেলের কোম্পানি। এর যে অর্ডার বুক যদি তুমি একটু দেখো, দেখবে 27,443 crores অর্ডার বুক, ওর মার্কেট ক্যাপকে ছাড়িয়ে গেছে। এবং অর্ডার হচ্ছে আনবিলিভেবল অর্ডার, প্রচুর অর্ডার পাচ্ছে, মানে পেয়েছে এই গত মাসে, মানে জুনের মাসের কথা বলছি, সেখানেও প্রায় যেটা বললো 350 কোটি টাকা অর্ডার পেয়েছে কামরা বানানোর জন্য। মানে এই কাজ চলবেই এখন এবং একটা লাইফ লং কাজ চলবে। মানে লাইফ লং মিনস আমি বলতে চাইছি আগামী এই সেক্টরে তো বলা যায় না আগামী 5 বছর পরে কি দাঁড়াবে, কিন্তু মোটামুটি এই ধরনের সিনারিও বলা যায় রেলওয়ে সেক্টরকে ইমপ্রুভমেন্ট করে যাবে গভর্নমেন্ট, এবং আগামী 5 বছর যখন এই ভিউ নিয়ে এগোচ্ছে তখন মনে হয় না কোথাও কোনো আটকাবে রেলওয়ে সেক্টরে। যেটা আটকাতে পারে টেম্পোরারি, তোমরা যারা ইনভেস্টেড হয়েছো তারা একটু টেনশনে পড়ে যাচ্ছ। এর যদি আমি প্রফিট, আমি জাস্ট রিসেন্ট রিপোর্ট বেরিয়েছে, রেজাল্ট এসছে, ওর রেজাল্টটা যদি দেখো, রেজাল্টটা কিন্তু খুব বাজে নয়। মানে যেটা আমি বলতে চাইছি, নেট প্রফিট 67 কোটি মতো করেছে, 67.01 কোটি হচ্ছে নেট প্রফিট, 8% কিন্তু গতবারের থেকে বেড়েছে, 8%, 61.79 ক্রোড ছিল সেটা থেকে বেড়ে 67.01, মানে কিন্তু লস নয়। মানে এমন সিচুয়েশন নয় ছেলেটা প্রতি বছরই পড়াশোনা বলে এবারও ভালো পরীক্ষায় দিয়েছে, রেজাল্ট ভালো করেছে, কিন্তু 100-তে 100 হয়নি, 100-তে 90 হয়েছে বা 100-তে 80 হয়েছে, তার মানে খারাপ হয়ে গেল, এটা ভাবাটা কিন্তু বোকামো। এবার রেভিনিউ যদি দেখো, ইপিএস বলে, মানে আর্নিং পার শেয়ার, প্রতিটা শেয়ারের কি পরিমাণে তোমাকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে আর্নিং করে দিচ্ছে, সেক্ষেত্রে ওরা বলছে যেটা লাস্ট রিপোর্ট অনুযায়ী 27.30% ডাউন হয়েছে ইপিএসটা, বেশ কিছুটা ডাউন অবশ্যই রয়েছে। সেকেন্ড ওয়ান যেটা রেভিনিউ, যেটা 1,06,000 কোটির যে রেভিনিউটা ছিল ওটা কমে 903 কোটিতে এসছে, মানে এখানে রেভিনিউ প্রায় 14.56% ডাউন হয়েছে। বেশ ভালো কথা, ডাউন হয়েছে, এর রেভিনিউ কমেছে, খুব স্বাভাবিক। একটা যে এত জোরে দৌড়চ্ছে যে ঘোড়াটা, সেই ঘোড়াটা কখনো কখনো সে বিশ্রাম নিতেই পারে, একটা সময় তাকে দিতে হবে যে বিশ্রাম নেওয়ার জন্য। তো এখন একটা বিশ্রাম নেওয়ার সময় তৈরি হয়েছে, এনাফ, যা রিটার্ন দিয়ে দিয়েছে
এক বছরের মধ্যে 140% রিটার্ন দিয়েছে। আমরা 5 বছর রাখলে যেটা পাই না, এক বছরে সেটা আমাদেরকে যদি দিয়ে দেয়, তারপরে আমরা তো এক্সপেক্ট করতেই পারি 30% রিটার্ন, মানে যেটাকে বলা হয় ওভার ভ্যালু ক্যালকুলেশন। যারা অ্যানালিস্ট তারা 45% ওভার ভ্যালুড বলছে, 45% ওভার ভ্যালুড। মানে এই সিচুয়েশনে এখন মার্কেট দাঁড়িয়ে আছে, মানে কারেন্ট মার্কেট প্রাইস 1569, মানে 1560 1570-এর মতো রয়েছে। অথচ ইন্ট্রিনসিক ভ্যালু তুমি যদি একটু দেখার চেষ্টা করো দেখবে 324-এ দাঁড়িয়ে আছে। মানে মোটামুটি 5 গুণের ওপরে কিন্তু 5 গুণ 5 টাইমস কিন্তু বেড়ে গেছে। তার মানে কিন্তু একটা পয়েন্ট ক্লিয়ার হচ্ছে যে এটা ওভার ভ্যালুড। ওভার ভ্যালু পরিমাণ 45% যদি হয়, তার মানে আজকে যে 1500 টাকা দাঁড়িয়ে আছে সেটাকে মোটামুটি আধ থেকে নিয়ে আসা হবে, মানে 800 850। কিন্তু থিওরিটিক্যালি 800 850 আসা সম্ভব নয়। তো একদম যেটাকে দাঁড়াচ্ছে 1100 মতো কি 1000 থেকে 1100 মতো মোটামুটি এলে তবেই কেনার একটা জায়গা। মানে তাও মানে 400 450% কারেকশন হওয়া মানে বিরাট ব্যাপার। সেই জায়গাটাও কিন্তু দেবে কিনা সন্দেহ আছে। মানে মার্কেটে এমন ধরনের হাওয়া চলছে, বা ডিআইআই যারা রয়েছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টর এবং যারা রিটেল ইনভেস্টর, আমার তো মতো অতি সাধারণ মানুষ যারা রয়েছে, তারা কিন্তু বসে আছি 10% 20% কারেকশন হলেই ইনভেস্ট করা শুরু করছে। ফলে ওটা নামতে পারছে না। মানে এক্সাক্ট যদি আমি ক্যালকুলেশন করে দেখি তাহলে ওটা নেবে চলে আসা উচিত ছিল 850 950 এরম জায়গায়, কিন্তু 1100-র নিচে নামাটা কিন্তু অসম্ভব প্রায়, এরম মনে হচ্ছে। এবার একটু অর্ডার বুকটা যদি দেখো, কম্বাইন অর্ডার বুক যার মধ্যে সবকিছু রয়েছে, জুন 2024-এর আমি রিসেন্ট ডেটা অনুযায়ী বলছি 27,443 কোটি টাকার। যদি এর মধ্যে যে কাজগুলো এরা করবে, 20,300 ওয়াগন তৈরি করবে। এই যে ওয়াগনগুলো তৈরি হচ্ছে 20,300, 20,300। মানে আমি প্রথমে শুরু করেছিলাম যে কথাগুলো বলে যে এর মাধ্যমে মাল পরিবহন করা হবে, সস্তায় করা হবে এবং দূর দূরান্তে ছড়ানো হবে। তো প্ল্যানটা এরকম রয়েছে 20,300 ওয়াগন তৈরি করা হবে এবং সেটা নির্ঘাত কয়েক বছর লাগবে। একদম সঙ্গে সঙ্গে আজকে বললাম কালকে সুইচ টিপে হবে না, তো সেইটা দিতে হবে। মেট্রো যে কোচগুলো তৈরি হবে, প্রায় 1592টা মতো মোটামুটি কোচ, মেট্রো কোচ তৈরি হচ্ছে, প্লাস ওই ভারত বন্দের যেটা ভারত যে কোচগুলো রয়েছে বন্দে ভারত, সেসব কোচগুলো তৈরি হবে। মানে দুটো মিলিয়ে 1592 মতো। আর স্ট্যান্ড অ্যালোন যদি অর্ডার দেখি 14,117 কোটি, 14,170 crores। তাহলে বুঝতে পারছো কি সিচুয়েশনে রয়েছে কোম্পানিটা। তো এই হয়ে গেল আমাদের 3টে কোম্পানি বলা। এই মুহূর্তে এটার ক্ষেত্রে কোনো বাইয়ের রেকমেন্ডেশন নয়, কোনো সেল রেকমেন্ডেশন নয়। হোল্ড করতে পারো। হোল্ড যেটা তুমি করবে সেটা অন্তত ভালো একটা রেঞ্জ না আসা পর্যন্ত কিন্তু আমরা এখানে ইনভেস্ট করছি না। তাহলে এইটা হয়ে গেল। এবারে আমাকে যে প্রশ্নটা থাকছে সেটা হচ্ছে, ছোট ছোট করে অনেকে ছোট ছোট প্রশ্ন করেছে। যেমন একজন লিখেছিলে যে প্রশ্নের মধ্যে যে 2 লক্ষ টাকা আমার 2 লক্ষ টাকার ইনকামের থেকে কম, কিন্তু আমি ট্রেড করি, ট্রেডে আমার কিন্তু এসটিসিজি লাগবে, প্রায় 50,000 টাকা মতো প্রফিট হয়েছে আমার। তো দেখো এটাতে ক্ষেত্রে আমি যেটুকু বুঝি আমার সামান্য জ্ঞান মতে, এসটিসিজি কিন্তু আইটিআর 1-এ পড়ছে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু আইটিআর 2 দিতে হবে, মানে যারা ট্রেডিং করছে তাদের। সো আইটিআর 2 এর মধ্যে 50,000 হলে সেখানে তুমি একটা ডিডাকশন পাবে মোস্ট প্রবাবলি। আমি অতি সামান্য জ্ঞান অনুযায়ী, তুমি ট্যাক্স কাউন্সিল কথা বলবে, সেখানে তারা ভালো বলে দেবে। তো মোটামুটি তোমার এখানে কিন্তু ট্যাক্স পড়ছে বলে মনে হচ্ছে না, এটা ছাড়ের মধ্যে পড়ে যাবে। আমি একজন কৃষক, 50,000 টাকা পোর্টফোলিও বানিয়ে দিন যার মধ্যে 5টা সেক্টর থাকবে। ঠিক আছে, আমি এটা পরে আলোচনা করব। আমি নেক্সট জায়গায় যাব, সেটা হচ্ছে টাটা এলএক্সি নিয়ে একজন বলেছেন, ওনার কথা নিয়ে উনি বলেছে টাটা এলএক্সি নিয়ে কিছু বলতে। আমি নেক্সট ভিডিওতে আশা রাখবো সেটা নিয়ে বলার। স্ক্রিনার কিভাবে কাজ করে বা কি বলে কিছু, স্ক্রিনার কিভাবে করব একটা ভিডিও, এটা আমি আগেই বলেছি। স্ক্রিনার নিয়ে তোমরা দেখে নিতে পারো, আমার স্ক্রিন দেওয়া আছে। তবু তুমি যদি বলো স্ক্রিনার নিয়ে আরেকটু বেটার বলবো। এইচবিএল পাওয়ার সিস্টেম কি সেল করবো? একদমই না। এইচবিএল পাওয়ার সিস্টেম তুমি জানো, সুতরাং এইচবিএল পাওয়ার সিস্টেমে আমি ডিটেলসে বলেছি আগের ভিডিওতে, নিশ্চয়ই সেটা দেখেছো। যদি না দেখে থাকো তাহলে দেখে নেবে, সেখানে আমি কিন্তু বক্তব্য রাখবো। আচ্ছা, আরেকজন বলেছিল যেটা, সেটা হচ্ছে যে স্টার্লিং অ্যান্ড হাই এনার্জি ব্যাটারি নিয়ে আলোচনা করার কথা নেই, সেটা আমি পরের দিন আলোচনা করব, বলতে হবে এটা নিয়ে। আচ্ছা, রাইটস শেয়ারটা কেমন দয়া করে বলবেন। এটা রেলওয়ে সেক্টরের ব্যাপার, যেটা আমি আজকে আলোচনা করছিলাম। রাইটস ভেরি গুড কোম্পানি, এবং এই কোম্পানিটা রেলওয়ে সেক্টরে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি বলতে পারে। রাইটস কিন্তু একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে তেমন রিটার্ন এখনো দেয়নি। এটা একটা কিন্তু স্কোপ তোমার কাছে রয়েছে। আমি কাউকে বাই অর সেল রেকমেন্ডেশন বলছি না, কিন্তু রাইটস ইজ এ ভেরি গুড কোম্পানি ইনফ্রাস্ট্রাকচারের জন্য। আচ্ছা দাদা, আজীবন রাখা যাবে এমন কিছু? আজীবন বলে কোনো কিছু নেই, সুতরাং আজীবন কথাটা বলা যাবে না, এটা একটুখানি সম্ভব না। যেটা বলা যায় আগামী 5 বছরের জন্য কিংবা লং টার্ম 10 বছরের জন্য
কিছু স্টক আমি অবশ্যই আলোচনা করব, সেটা আমি নোট করে রেখেছি, একটা পোর্টফোলিও যেখানে আলোচনা করব সেখানে আমি এগুলো নিয়ে বলবো। আচ্ছা, নেক্সট ওয়ান ইন্দ্রপ্রস্থ গ্যাস নিয়ে একজন জিজ্ঞেস করেছিলে, এটা নিয়ে বলতে হবে আমাকে। ইন্দ্রপ্রস্থ গ্যাস নট ব্যাড, কিন্তু এটা নিয়ে আলোচনা করতে হবে। নেক্সট ওয়ান আয়োজন বলেছে, দাদা আমার রাজা ব্যাটারিতে 120% প্রফিটে আছি, এটা কি হোল্ড করা যাবে? দেখো, এইসব কোম্পানিগুলো যেগুলো ভালো কোম্পানি, এইগুলো তোমায় কিন্তু ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে। সুতরাং এইগুলোতে তুমি কখনোই মানে এই সিচুয়েশন বলা যায় না যে তুমি এখান থেকে এক্সিট করে যাও। যথেষ্ট আগামী দিনে ভালো রিটার্ন দেবে। ইভি সেক্টরে ইমপ্রুভমেন্ট হচ্ছে, যথেষ্ট ভালো কোম্পানি। আইআরকন ইন্টারন্যাশনাল নিয়ে একটু বলুন প্লিজ। আইআরকন ইন্টারন্যাশনাল আমি পরে একদিন বলবো, সময় কম, এত সময় কমের মধ্যে সব কিছু আলোচনা করা যায় না, নেক্সট ডে আমি দেখবো। আচ্ছা, ওয়ারেন বাফেট স্যারের বুক বেঙ্গলিতে হলে বলবেন প্লিজ দাদা। ঠিক আছে, আমি এই সিচুয়েশনে তো এখনই বলতে পারছি না, আমি দেখতে হবে, কারণ ওয়ারেন বাফেট প্রচুর বই রয়েছে, কিন্তু বাংলাতে বই পাওয়াটা একটু কষ্টকর ব্যাপার, আমাকে খুঁজে দেখতে হবে। আচ্ছা, নেক্সট ওয়ান যেটা বক্তব্য সেটা হচ্ছে, দাদা আইআরএফসি শেয়ার কি আবার 50 থেকে 100-তে চলে আসার সম্ভাবনা আছে নাকি? এটা দাদা আপনার কি মনে হয় একটু জানাবেন। এখন ঘটনা হচ্ছে, আইআরএফসি শেয়ার 50 বা 100 এইসব জায়গায় যাওয়ার সম্ভাবনা খুবই কম। আইআরএফসি অলরেডি একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, এবং রেলওয়ে সেক্টর যেখানে এত বুম রয়েছে সেখানে আইআরএফসি ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমি এই মুহূর্তে সম্ভাবনা আছে বলে মনে হচ্ছে না। আচ্ছা, আরেকজন লিখেছিলেন, দাদা আমি বইটা নিতে চাই, তো আরেকজন লিখে, স্যার বইটা কি পাবো? এখন দেখো, ব্যাপার হচ্ছে কি, সবাইকে তো বই দেওয়া সম্ভব না, আর আমার সেই সিচুয়েশন নয় সবাইকে দিতে পারবো। আমি আর্থিক অবস্থা যত ভালো নয় এমন একজনকে কি বড়জন দুজনকে আমি এই মুহূর্তে দিতে পারি, পরে আমি চিন্তা করে দেখবো নেক্সট কি করা যায়। নেক্সট ওয়ান হচ্ছে, দাদা ভেল কেনা যাবে? ভেল কেনার এখন সিচুয়েশন ওভার ভ্যালুড জায়গায় রয়েছে, তো এখন ব্যাপারটা নয়। একজন লিখেছে, স্যার বলছি টেক্সম্যাকো রেল এবং জুপিটার ওয়াগন শেয়ারের মধ্যে কোনটা বেশি? আমি দুটোই বলে দিয়েছি, দুটোই ভালো রয়েছে। দাদা হ্যাপিয়েস্ট মাইন্ডে কি এক্সিট করে যাব? এখন ব্যাপার দেখো, হ্যাপিয়েস্ট মাইন্ডকে যদি তুমি ধৈর্য ধরে রাখতে না পারো তাহলে তোমায় কিন্তু এক্সিট করে যেতে হবে, কারণ এই স্টকটা কিন্তু এমন সিচুয়েশনে আছে, যে স্টকটা কিন্তু রিস্কি স্টক প্রচুর, এবং এখন অর্ডার কিন্তু খুব বেশি পাচ্ছে না, এবং যেহেতু অ্যাজিটেশন বিদেশের উপর ডিপেন্ডেন্ট, শুধু অ্যাজিটেশন প্রচুর রয়েছে, ফলে এখন আমরা কোনো মতেই এক্সপেক্ট করবো না বিরাট কিছু। তো এক্সপেকটেশন এটাই থাকবে আমাদের, যে ভবিষ্যতের দিকে যদি তাকাতে পারো, আগামী 5 বছর হোল্ড করার তোমার ক্ষমতা রাখে, তাহলে পর তুমি রাখতে পারো। আর যদি তুমি মনে করো না, আমি এই টাকাটা বের করে রেখে এটা আমি অন্য ক্ষেত্রে লাগাবো, অন্য একটা স্টকে লাগাবো যেটা আমায় কিন্তু রিকভার করে দেবো, তাহলে তুমি কিন্তু এক্সিট করতে পারো। এখানে বাই অর সেল রেকমেন্ডেশন বা এক্সিট রেকমেন্ডেশন কিছু আমি বলছি না, কিন্তু আমি আমার মত অনুযায়ী বলছি, যেহেতু আমি নিজে ইনভেস্টেড এবং এটাকে আমি আগামী 10 বছরের টার্গেট করে রেখে দিয়েছি, সুতরাং আমি এখান থেকে এক্সিট করছি না। শুধু আমার কথাটুকু এটুকু বলতে পারি তোমার কাছে। আজকে অনেক প্রশ্ন তোমাদের ছিল, হাজার হাজার প্রশ্ন, সম্ভব না সব উত্তর দেওয়া, আবার আগামী দিন কিছু কিছু প্রশ্ন করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো নমস্কার।